আপাতত আর হচ্ছে না গণটিকাদান ক্যাম্পেইন। সিনোফার্মের যৌথ উৎপাদনে বিকেলে চীনের সঙ্গে চুক্তি। রাজধানীর হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি কমেছে, আরও 187 মৃত্যু। নামে জেনারেল হাসপাতাল হলেও প্রাথমিক চিকিৎসা ছাড়া কোনো ব্যবস্থা নেই। প্রয়োজনীয় লোকবলের অভাবে কমলাপুর রেলওয়ে হাসপাতালের বেহাল দশা। পদ্মা সেতুতে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দুতে ফরিদপুরের ভাঙ্গা জংশন, দুই প্রান্তে রেলের অগ্রগতি 81%। এবং ফসল রক্ষার নামে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোটি টাকা খরচের বাঁধ এখন গলার কাঁটা। অপরিকল্পিতভাবে নির্মাণের অভিযোগ, ফসল হানির শঙ্কায় কৃষক। ভোরের সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। দেশে কিছুটা উন্নতি হয়েছে করোনা পরিস্থিতির। গত 2 মাসের তুলনায় ঢাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে কোভিড রোগীর ভর্তির হার কমেছে। মৃতের সংখ্যাও নেমেছে 200-র নিচে। তবে আইসিইউ আর শয্যা সংকটে ভুগছেন রোগী ও স্বজনরা। রোববার সারা দেশে মারা গেছেন 187 জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 71 জন মৃত্যু বরণ করেছেন, আর চট্টগ্রামে প্রাণ গেছে আরও 39 জনের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। হাসপাতাল প্রাঙ্গণে কমতে শুরু করেছে করোনা রোগীর চাপ। সংক্রমণের গতিতে কিছুটা ভাটা পড়েছে। টানা দ্বিতীয় সপ্তাহের মতো নতুন রোগীর সংখ্যা নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় 27%। কমতে শুরু করেছে দৈনিক মৃতের সংখ্যাও, কমেছে প্রায় 9%। তবে শনাক্তের হার এখনও 20%-এর ওপরে। আইসিইউ সংকটে হাসপাতালগুলো সিরিয়ালের অপেক্ষায় কষ্টের প্রহর কাটছে মুমূর্ষু রোগী ও স্বজনদের। আসার কয়েক ঘন্টার মধ্যে রোগীরা মারা যাচ্ছে, কারণ আমরা তাদের অক্সিজেন লেভেল খুবই কম থাকে। অক্সিজেন লেভেল কম থাকার কারণে আমরা শত চেষ্টা করার পর তাদেরকে বাঁচাতে পারছি না। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন 71 জন। এরপরেই চট্টগ্রাম, প্রাণ হারিয়েছেন 39 জন। মৃত্যুর হার আগের চেয়ে অনেক কমে এসেছে। রোগীর হাসপাতালে যে স্টে করার একটা সময় দীর্ঘতা, সেটা অবশ্যই কমে গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি কাটানোর পর মৃত্যুর সংখ্যা কমেছে খুলনায়, যদিও অঞ্চলটিতে একদিনে 21 জনের মৃত্যু হয়েছে। সিলেটের অবস্থা ভালো না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুহার। বিভাগটিতে 13 জন মারা গেছেন। মৃত্যুর তালিকা বাড়ছে রংপুরেও, একদিনে 13 জনের প্রাণ ঝরেছে। রোগী ভর্তি কমেছে রাজশাহীর হাসপাতালগুলোতে, 24 ঘন্টায় 12 জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগেও কমেছে মৃত্যুহার, কোভিডে একদিনে 10 জন প্রাণ হারিয়েছেন। যে পরিমাণ মুমূর্ষু রোগী, তার জন্য আইসিইউতে আর কি ভর্তি করা যাচ্ছে না। শনাক্ত ও মৃত্যুহার কমায় বরিশালের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, যদিও 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। আপাতত দেশে আর গণটিকাদান ক্যাম্পেইন হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেশি টিকা হাতে এলে আবার ক্যাম্পেইন শুরুর আশ্বাস দেন তিনি। এদিকে দেশে এক সপ্তাহে নতুন রোগী কমেছে প্রায় 27%। তবে এখনও শনাক্তের হার 20%-এর বেশি। কাজে স্বস্তির কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। গেল 1.5 মাস ধরেই রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি ছিল সক্ষমতার চেয়ে বেশি। সামর্থ্যের তুলনায় 100 বেশি রোগীকে দিতে হয়েছে সেবা। তবে কয়েকদিনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। নেই আগের মতো হাহাকার আর হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটির করুণ অধ্যায়। যদি একদম খুব খারাপ অবস্থা থাকতো তাহলে ওরা এমার্জেন্সি হিসাবে নিয়ে নিতেন। তাছাড়া আমাদের আসলে নেওয়ার কোনো অপশন ছিল না তখন। এখন মোটামুটি রিল্যাক্স। অন্য কোথাও যায় নাই, এখানে আইসি, ইনশাল্লাহ আমাদের এখানে হয়ে গেছে। একটা হসপিটালে এসে একটা সিট পেয়েছি, এত সহজে যে সিটটা পাবো আসলে ভাবতে পারিনি। আগে তো টোটাল রোগী ছিল 400-র কাছাকাছি। এই 3-4 দিনে রোগী অনেকটা কম আসতেছে, 300-র নিচে চলে আসছে। পরিসংখ্যানও দিচ্ছে সেই ইঙ্গিত। টানা 8 দিন ধরেই শনাক্ত 11,000 কিংবা তার নিচে। শনিবার শনাক্ত নেমে আসে 6,000-এর ঘরে। গেল এক সপ্তাহে 27% কমেছে নতুন রোগী। টানা 10 সপ্তাহ পর মৃত্যুহার কমেছে 9%। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও নিয়ন্ত্রণে আসেনি বলে মত বিশেষজ্ঞদের। এখনও শনাক্তের হার 20% কিংবা তার বেশি থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। 5%-এর নিচে হলে তখন মনে করেন যে এটা সহনীয়। 3-এর নিচে গেলে সবচেয়ে ভালো। তাহলে সেখানে হচ্ছে 20%, মানে 5% তো অনেক দূর। তাহলে এখানে কোনো ধরনের শিথিলতা কোথাও দেখানোর কোনো সুযোগ। তখন আমাদের সংক্রমণের হার 5-এর মধ্যে ছিল। আমরা সেই পর্যায়ে যেতে চাই। স্বস্তির এখনো জায়গা নাই। ভ্যাকসিন যখন আমরা পাবো বেশি পরিমাণে, তখন আবার ক্যাম্পেইন শুরু হবে গ্রাম পর্যায়ে।
এখন আমরা যেভাবে চলছে সেভাবেই চলবে। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতায় ঢিলেমি দিলে যে কোনো সময় আবারও অবনতি হতে পারে কোভিড পরিস্থিতি। রোগী চাপে আবারও হিমশিম খেতে পারে হাসপাতালগুলো। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ যখন কিছুটা কমের দিকে, তখন সংখ্যা বাড়িয়ে চলেছে ডেঙ্গু। শিশু হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 12 শিশু। রাজধানীর মিরপুর ও ফার্মগেট এলাকা থেকে আসা রোগীর সংখ্যায় বেশি। এদিকে ডেঙ্গুতে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চাইলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। জাতীয় শোক দিবসে শিশু হাসপাতাল পরিদর্শনে এসে 50 টাকার কেরোসিন ছিটিয়ে 5 লাখ টাকা জরিমানা এড়ানোর আহ্বান জানান তিনি। মিরপুরের কাজীপাড়া থেকে শনিবার রাতে জ্বর নিয়ে শিশু হাসপাতালের বিছানায় 3.5 বছরের পুষ্প। পরীক্ষা করে জানা যায় সে ডেঙ্গু আক্রান্ত। ধোঁয়া দেয়, মাঝে মধ্যে দেয়, সব সময় না। তো দেয় যে হালকা, তো মেন রোডটাই দেয়, কিন্তু ভিতরে এমন যায় না। শুধু পুষ্প বা শান্তিনগর থেকে আসা 19 মাসের মাহির নয়, 24 ঘন্টায় আরও মোট 14 শিশু ভর্তি হয়েছে ঢাকা শিশু হাসপাতালে। আগামী 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত বাচ্চার কন্ডিশন বলা যাবে না। বাচ্চারা হচ্ছে থেকে জ্বর উঠতো, 102, 3, 101 জ্বর ছিল, কিছু খাইতে পারতাম না, কি বমি আসতো। অনেক মশা, কয়েল টল জালে আমরা নিজেরা ঘরে ওষুধ দিয়ে করে চলি। বাচ্চা কোথার আমরা করে রাখেন না, বাচ্চারা এনে যায়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে খেলনা ও মশারি বিতরণ করতে এসে নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন উত্তরের মেয়র। বললেন, এডিসের লার্ভা নিধনে নিজ বাসায় 50 টাকার কেরোসিন ছিটালে 5 লাখ টাকা জরিমানা গুনতে হবে না। যে মানুষটি চলে গিয়েছে, যে বাচ্চাটি চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি ক্ষমা চাচ্ছি তার কাছে, সেই পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা ক্ষমা চাই যে পরিবারের স্বজনরা, বাচ্চারা, বড়রা ডেঙ্গুতে হাসপাতালে আছে, তাদের কিন্তু হাসপাতাল থাকার কথা না। 5 থেকে 10 বছরের বেশি হয়, আমরা পাই বেশি। তারপরে আপনার 1 থেকে 5 বছর, আর নিচে 1 বছর, নিচে সাধারণত কম। পরিচালক আরও বলেন, বর্তমানে মিরপুর ও ফার্মগেট এলাকা থেকে রোগী আসছে বেশি, আর লার্ভা পাওয়ায় এ পর্যন্ত 57 লাখ টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। নামে জেনারেল হাসপাতাল হলেও প্রাথমিক চিকিৎসা ছাড়া কোনো ব্যবস্থা নেই কমলাপুর রেলওয়ে হাসপাতালে। বিকল হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষার সব যন্ত্রপাতি। প্রয়োজনীয় লোকবলের অভাব আর ওষুধ সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসা সেবা। সেবার মান উন্নয়নে চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2015 সালে রেল কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসায় জেনারেল হাসপাতালে উন্নীত করা হয় 100 শয্যা বিশিষ্ট কমলাপুর রেলওয়ে হাসপাতালকে। করোনাকালে রাজধানীর অন্যান্য হাসপাতালে যেখানে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না, সেখানে এই হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। ওয়ার্ড ঘুরে দেখা যায় একেবারেই রোগী শূন্য। 100 শয্যার এই জেনারেল হাসপাতালে 12 জন ডাক্তারের বিপরীতে ভর্তি আছেন মাত্র 3 জন রোগী। টোটাল হাসপাতালে 100 শয্যা, রোগী আছে 3 জন। 3 জনের মধ্যে 2 জন বাইরে গেছে, 1 জন উপস্থিত আছে। এখানে সঠিক চিকিৎসা নেই, ডাক্তার নেই। ওষুধের স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ সমস্যায় ভুগতেছি। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, রয়েছে ওষুধের স্বল্পতা। মূল্যবান যন্ত্রপাতিগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বহুদিন আগেই। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা। এক্স-রে কক্ষে তাই ভুতুড়ে পরিবেশ। আমি আসছি 6 মাস, এই টারবাইন মেশিনটা নষ্ট। একটা জেনারেল হাসপাতাল হিসেবে আসলে যে ধরনের হওয়া উচিত, আমাদের সেই দিক থেকে আমরা এখন অনেক পিছায় আছি। কেমিক্যালও নাই, বাজেটও নাই। ওটি টেবিল নষ্ট, কোনো কাজ করছে না। 10 বছর ধরে বিকল হয়ে পড়ে আছে হাসপাতালটির এক্স-রে মেশিন সহ পরীক্ষা নিরীক্ষার মূল্যবান যন্ত্রপাতি। শুধু এখানকার যন্ত্রপাতি নয়, অপারেশন থিয়েটারও বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। কর্মকর্তারা বলছেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও লোকবল, যন্ত্রপাতি আর বাজেট সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসা সেবা। তবে সংকট উত্তরণে প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক। মেডিকেলের ভাষায় বলা হয় যে কমপ্লিট প্যাকেজ অফ ট্রিটমেন্ট, সেটা ঠিক পরিপূর্ণ না। ডে বাই ডে আমাদের বাজেট কমছে। আমরা চেষ্টা চালাচ্ছি, মিনিস্ট্রিতে যোগাযোগ করছি, এটা একটা বিজি হসপিটাল হিসেবে গড়ে উঠবে। 5 একর জমির উপর নির্মিত এই হাসপাতালের পেছনে প্রতি মাসে খরচ হয় 25 থেকে 30 লাখ টাকা, যার বিপরীতে সেবা নেন মাত্র 100 থেকে 150 জন রোগী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং জীবন ও কর্মের প্রদর্শনী। 26 ঘন্টা ধরে চলা এই প্রদর্শনী দেখতে রোববার দিনভর ছিল সাধারণ মানুষের ভিড়। বিদেশিরাও জেনেছেন বঙ্গবন্ধু সম্পর্কে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
15ই আগস্ট দিনটি শোকের হলেও টাইম স্কয়ার যেন পরিণত হয়েছিল শক্তিতে। রোববার দিনভর প্রবাসীদের গন্তব্য ছিল নিউ ইয়র্ক শহরের এই আকর্ষণীয় স্থান। এখানেই বারবার ভেসে উঠেছেন বঙ্গবন্ধু, পরিণত হয়েছেন সাধারণ মানুষের বঙ্গবন্ধু হিসেবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে আজকে আমরা এই বিলবোর্ডে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। টাইম স্কোয়ারে আজকে বঙ্গবন্ধুকে প্রদর্শিত করে আজকে আমরা মনে করতেছি আজকে বঙ্গবন্ধুকে আমরা জীবিত বঙ্গবন্ধুকে দেখতে পাইতেছি। আমেরিকার মতো জায়গায় বসে এত বড় একটা জিনিস করতে পারলাম, আমাদের বাঙালিরা করতে পারলো, সেটাকে আসলে গর্ব করার মতো একটা জিনিস। টাইম স্কয়ারের ঐতিহাসিক বিলবোর্ডে বঙ্গবন্ধুকে এক নজর দেখতে তরুণ প্রজন্মও আসেন দিনভর। বিদেশিরাও ছিলেন উৎসুক। তারা আরো বেশি জেনেছেন বাংলাদেশ সম্পর্কে, জেনেছেন বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে। আজকে টাইম স্কয়ারে বঙ্গবন্ধুকে অনেক বড় একটা স্ক্রিনে দেখাচ্ছে, যা আমাদের সবার জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট। It's creative, it's good. It's really nice that you guys came all the way from Bangladesh to New York to celebrate this. উদ্যোক্তা প্রতিষ্ঠান এনওয়াই ড্রিমসের সিইও ফাহিম ফিরোজ জানান, প্রবাসে নতুন প্রজন্ম এবং বিদেশিদের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরাই ছিল তার লক্ষ্য। এতে তিনি সফল হয়েছেন। এদিকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান আসেন টাইম স্কয়ারে। তিনি প্রদর্শনী দেখেন। বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীর এই আয়োজন কোনোভাবেই রাজনৈতিক ছিল না, হয়ে উঠেছিল সাধারণের অনুষ্ঠান। আর বঙ্গবন্ধুকে এক নজর দেখতে পারিবারিক আবহে সবাই এসেছেন এখানে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। এই মুহূর্তে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকি। জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও দাঁড়িয়ে আছি টাইম স্কয়ারে, সেই ঐতিহাসিক টাইম স্কয়ার। সারা বিশ্বে যে ইংরেজি নববর্ষের বল ড্রপ যেখানে হয়, সেখানে আজকে পুরো একদিন 24 ঘন্টা ধরে বঙ্গবন্ধুর ছবি, তার জীবন এবং কর্ম এখানে প্রদর্শিত হচ্ছে। 14ই আগস্ট অর্থাৎ নিউ ইয়র্ক সময় গত রাত 12:45 থেকে যে আয়োজন শুরু হয়েছিল, আজকে 15ই আগস্টের সন্ধ্যা এখনও কিন্তু সেই আয়োজন চলছে এবং কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে এই আয়োজন শেষ করা হয়েছে। কিন্তু শেষ হয়েও হইল না শেষ, কারণ এখন থেকে আরও কয়েক ঘন্টা এই যে পেছনে যে বিলবোর্ড, সেই বিলবোর্ডে আন্তর্জাতিক অঙ্গনের যত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যে বিজ্ঞাপন চলে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর জীবন এবং কর্মের ছবি কিন্তু প্রদর্শিত হচ্ছে এবং হয়ে যাচ্ছে। জ্যাভলিন, আপনি জানেন যে প্রতি 2 মিনিট পর পর এই যে দেখা যাচ্ছে, এখনও দেখা যাচ্ছে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর ট্রিবিউট, বঙ্গবন্ধুর 15ই আগস্ট। আজকে শোকের দিন, শোকাবহ 15ই আগস্ট, কিন্তু এখানকার প্রবাসী বাংলাদেশিরা, এখানকার যারা আয়োজক, তারা কিন্তু এই শোকের দিনটি নিউ ইয়র্ক টাইম স্কয়ারে শক্তিতে পরিণত করেছেন। আপনি দেখছেন যে আমাদের পেছনে বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ এখানে এসেছেন। তারা এই বঙ্গবন্ধুর ছবি দেখছেন, তারা তাদের আনন্দের অনুভূতি ব্যক্ত করছেন। আমরা কিছু বিশিষ্ট নাগরিককে পেয়েছি, তাদের সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলবো যে তাদের এই যে প্রতিক্রিয়া সেটি কি। আমি প্রথমেই সাংস্কৃতিক অঙ্গনের একজন সংগঠক জাফর ফেরদৌস, তার সঙ্গে কথা বলবো। একটু আপনি বলবেন এই আয়োজন সম্পর্কে। এই আয়োজনটা ভীষণ ঐতিহাসিক এবং 15ই আগস্ট উপলক্ষে টাইম স্কোয়ারে যে প্রদর্শনীটা দেখা হলো বঙ্গবন্ধু সম্বন্ধে একটি বিরাট ঐতিহাসিক এবং একটা মাইল ফলকে থাকবে এবং আমাদের বিরাট একটা অর্জন। জয় বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো, যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক সংগঠন বিপার, যিনি কর্ণধার, অন্যতম সংগঠক অ্যানি ফেরদৌস, নৃত্যশিল্পী এবং সংগঠক অ্যানি ফেরদৌস। একটু বলবেন এই আয়োজনে আপনারা আছেন, আপনার সংগঠন নিয়ে এখানে এসেছেন, একটু বলবেন এই আয়োজন সম্পর্কে কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগছে। আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের একটি গ্রুপের সাথে এসেছি নিজের চোখে দেখতে যে ফাহিম ফিরোজ বাংলাদেশকে এবং বঙ্গবন্ধুকে টাইম স্কয়ারের এই বিশাল বিলবোর্ডের কত উঁচুতে নিয়ে গিয়েছেন। আমরা বাঙালিরা এরকম উঁচুতে থাকতে চাই, আরও উঁচুতে যেতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ অ্যানি ফেরদৌস। আমরা এই দিকে কথা বলবো, আরও কয়েকজন রয়েছেন। ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান, কৃষিবিদ, একটু বলবেন যে কেমন লাগছে এই আয়োজন? কালকে থেকে বঙ্গবন্ধুর ছবি প্রতি 2 মিনিট অন্তর অন্তর এখানে চলছে।
আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকের শাহাদত বার্ষিকী উপলক্ষে 15 আগস্টের যে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আইকন বিলবোর্ডে যে বঙ্গবন্ধুর ছবিটি প্রদর্শিত হচ্ছেন তার জন্য আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি এনওয়াই ড্রিমের কর্ণধার ফাহিম ফিরোজ এখানে উপস্থিত আছেন। প্রবাসীদের জন্য একটি গৌরবের দিন, বঙ্গবন্ধুর ছবি এখানে উপস্থিত প্রদর্শন করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের ডক্টর সিদ্দিকুর রহমান নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রবাসীর বিভিন্ন পেশার নেতৃবৃন্দ প্রবাসীর এখানে আছেন। জয় বাংলা, জয়। অনেক ধন্যবাদ। মোর্শেদা জামান, একটু বলবেন আপনার অনুভূতি কেমন লাগছে? আমার অনুভূতি সত্যি আজ সুখের দিন, বাট খুবই আনন্দ লাগছে আমাদের এই বিলবোর্ডে আমাদের বঙ্গবন্ধুর ছবি দেখতে পেরে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় যে কাজটি হয়েছে আজ মহৎ কাজ। জ্যাভলিন, আপনি দেখতে পাচ্ছেন যে আবারও বঙ্গবন্ধুর ছবি টাইমস স্কয়ারে সেই বিলবোর্ডে প্রদর্শিত হচ্ছে। এইভাবেই কিন্তু 24 ঘন্টায় 720 বার বঙ্গবন্ধুর ছবি এখানকার মানুষ দেখেছেন। শুধু প্রবাসীরা দেখেননি, বিদেশিরা দেখেছেন, বিভিন্ন কমিউনিটির মানুষ কিন্তু এখানে এই ছবি দেখছেন। কথা শুনছিলাম মোর্শেদা জামানের কাছে, একটু সংক্ষেপে। আজকের এই দিনটি যদিও আমাদের সুখের দিন, এই সুখের মাঝে আমরা সুখকে শক্তিতে পরিবর্তন করতে পেরেছি। আমাদের বঙ্গবন্ধুর ছবিকে এই বিলবোর্ডে উঠাতে পেরে আমরা ধন্য মনে করছি। আপনাকে অনেক ধন্যবাদ মোর্শেদা জামান। আমরা একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, আর নিউ ইয়র্কের অত্যন্ত সুনাম খ্যাত আমি বলবো তরুণ নৃত্যশিল্পী মাইশা জারিন, একটু বলবেন যে কেমন লাগছে এই এখানে আসলেন, বঙ্গবন্ধুকে দেখলেন। নিউ ইয়র্কের জন্ম নিয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারে আমাদের বঙ্গবন্ধুর ছবি দেখছি, এর চেয়ে গর্বের বিষয় আর কি হতে পারে আমি জানি না। আমার ঢুকেই চোখে একদম পানি চলে আসছে, আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। আমাদের বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে থাকবে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে যেন সারা বিশ্বের সামনে পরিচিত করতে পারি গর্ব নিয়ে। ধন্যবাদ। অসংখ্য মানুষ সামনে পিছনে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে রয়েছে। আমি যে আমার রিপোর্টটিতে বলেছি এর আগে জ্যাভলিন, যে বিদেশিরাও কিন্তু এখানে এসেছেন, তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা বঙ্গবন্ধু সম্পর্কেও জানতে চাচ্ছেন। আমি আবারও একটু দেখাতে চাই যে এই নিউ ইয়র্কের যে নতুন প্রজন্মের প্রতিনিধিরাই এখানে বেশি, কিন্তু বিভিন্ন বয়সী মানুষজন যারা এখানকার সংগঠন বিপার সঙ্গেই মূলত সম্পৃক্ত, তারা কিন্তু অনেকেই এখানে জড়ো হয়েছেন। সেই বিকাল বেলা থেকে তারা এখানে উপস্থিত আছেন। এই মুহূর্তে আমি কথা বলবো, এই যে আয়োজনটি করেছেন নিউ ইয়র্কের অত্যন্ত সাধারণ একজন তরুণ ব্যবসায়ী, নির্মাণ প্রতিষ্ঠা বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এনওয়াই ড্রিমসের কর্ণধার ফাহিম ফিরোজ। আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে অনুষ্ঠান। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু এই যে ছবি প্রদর্শন, সেই প্রদর্শন কিন্তু চলছে। সেটা কতক্ষণ পর্যন্ত চলবে? সেটা আজকে রাত 12টা পর্যন্ত চলবে। আজকে রাত 12টা পর্যন্ত চলে, তারপর এটা শেষ হয়ে যাবে। জি, কেমন হলো আয়োজন? আপনার অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো। আমি আসলে যতটুকু আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সাপোর্ট পেয়েছি কমিউনিটি থেকে, সবার কাছ থেকে। এবং বিশেষ করে আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন স্যারকে, মানে যিনি প্রথম দিন থেকে আমাকে মানে সমর্থন দিয়ে গেছে, মানে এটা বলে বোঝাতে পারবো না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। জ্যাভলিন, আপনি শুনছিলেন এই আয়োজনটি আরও কয়েক ঘন্টা চলবে। এখনও যারা দেখেননি তাদেরকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ফাহিম ফিরোজ বলছেন যে এখনও টাইমস স্কয়ারে আসলে কিন্তু বঙ্গবন্ধুর ছবি রাত 12টা পর্যন্ত দেখা যাবে। এই সুযোগ কেউ হয়তো মিস করবেন না, এই আহ্বানটি তিনি সবার উদ্দেশ্যে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে বঙ্গবন্ধুর জীবন এবং কর্মের টাইমস স্কয়ারে প্রদর্শনীর সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ খবর। জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়, আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দাঁড়িয়ে
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, তার জীবনের একটি স্বপ্ন বঙ্গবন্ধুর জীবিত ঘুরে বেড়ানো খুনিদের শাস্তি দেখে যাওয়া। স্থানীয় সময় 15 আগস্ট রোববার সকালে লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ দূতাবাস এবং আগের দিন শনিবার সন্ধ্যায় একই শহরের বাংলাদেশ একাডেমি মিলনায়তনে ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। একটা স্বপ্ন আজও বাকি আছে, বঙ্গবন্ধুর জীবিত যারা খুনিগুলা ঘুরে বেড়াচ্ছে তাদের শাস্তিটা দেখে যাওয়ার বড় স্বাদ। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা কানাডা ও ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে শাস্তির দাবি জানান। আমরা যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর জীবিত খুনিদের, পলাতক খুনিদের বিচারের দাবি করছি। বাংলাদেশ কনসুলেটের আলোচনা সভায় কনসাল জেনারেল তারেক মোহাম্মদ মুস্তাইন দারা বিল্লাহ এবং আওয়ামী লীগের শোক সভায় প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ, সংগঠনের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক রবি আলম, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ বক্তব্য রাখেন। শোকের মাঝে আমাদের ওই শপথ নিতে হবে, এটা আমরা এই দেশকে, মানুষকে, এই জনগণকে আমরা আগায় নিতে পারি। জাতীয় শোক দিবসের আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাত করা হয়। পরিবারের প্রত্যেকের সদস্য শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরে নিয়ে বিচারের মুখোমুখি করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দীপ্ত শপথ নিয়েছে শোক দিবসে অংশ নেওয়া আলোচকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, বাংলাদেশ কনসুলেট, লস অ্যাঞ্জেলেস। পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ফরিদপুরের ভাঙা জংশন। সেতুর 2 প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি 81%। ভাঙা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুর 2 প্রান্ত ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 43 কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ চূড়ান্ত পর্যায়ে। কঠোর বিধিনিষেধেও চলছে রেল লাইন স্থাপনের বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতুর সড়ক পথের সাথেই রেলপথ সচল করতে কাজে এখন বিশেষ গতি। পাশাপাশি ভাঙায় বিশ্বমানের রেল জংশন তৈরির কাজও পুরোদমে এগিয়ে চলছে। সয়েল ইনভেস্টিগেশনের উপরে বেসিস করে এই রেল লাইনের প্রথমে ডিজাইন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের লোক ট্রেনে ওইটা ঢাকা যাইতে পারবে, রাজশাহী যাওয়া যাবে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। পুরো এলাকার চেহারা বদলে গেছে। ভাঙা এখন ভাঙা নাই, ভাঙা এখন পরিবর্তন হয়ে গেছে। সেতুর 2 প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত অংশে রেলের অগ্রগতি 81%। প্রকল্প ব্যবস্থাপক বলছেন, পদ্মা সেতুর সাথেই এই অংশে রেল সচল করতে কাজ চলছে বিশেষ গতিতে। আর পদ্মা সেতু ঘিরে আধুনিক রেল নেটওয়ার্কের অন্যতম কেন্দ্র হচ্ছে ভাঙা রেল জংশন। হিউজ ভলিউমের যে একটা কাজ, এখানে আমরা মোটামুটি একটা শেষ পর্যায়ে নিয়ে আসছি। আমাদের স্টেশনটা আমাদের ঠিক আরও সামনে স্টেশনটা আছে, স্টেশন এরিয়াটা, তো এটার কাজটা আমরা আগে নিয়ে আসছি। আমরা আশা করি স্টেশন বিল্ডিংয়ের কাজগুলো আমরা কিছুদিন পরে শুরু করতে পারব। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের রাজধানী থেকে মাওয়া সহ বাকি অংশের রেল লাইন সম্পন্ন হবে 2024 সালের মধ্যে। উত্তরে রাজবাড়ী, ফরিদপুর আর দক্ষিণে বরিশাল, পশ্চিমে যশোর, খুলনা আর পূর্ব দিকে রাজধানী ঢাকা পদ্মা সেতু হয়ে এই জংশনে রেলপথ মিলিত হবে। ফরিদপুরে ভাঙা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এলজিইডি ও জাইকার অর্থায়নে 1,32,00,000 টাকা ব্যয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণ করা হয়েছে 5 কিলোমিটার বাঁধ। ফসল রক্ষার নামে ফসলি জমি গিলে বাঁধ হলেও ক্ষতিপূরণ পায়নি কৃষক। অন্যদিকে অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে ফসলহানির শঙ্কায় অনেক কৃষক। তবে এলজিইডির দাবি, খাস জমিতেই করা হয়েছে বাঁধ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। কাকুতি মিনতি করেও রক্ষা হয়নি। গোবিন্দগঞ্জের তালুক সোনাইডাঙ্গা গ্রামের কৃষক ময়নুদ্দিনের উঠানের উপর দিয়ে রাতের বেলা জোর করে বাঁধ নির্মাণ করে প্রভাবশালীরা। একইভাবে তার প্রতিবেশীদের নিজস্ব জমি ও মাটি কেটে নির্মাণ করা হয় বাঁধ। যদি বাধাগ্রস্ত করো তাহলে তোমাদের চাঁদাবাজি মামলা দিয়ে তোমাদের 6 মাসের হাজতে আটকে রেখে আমরা বাদ করব। ঢাকা ঢুকতে মেরে ফেলে দেয়,
ওই অস্ত্র দেখায়। রাতের অন্ধকারে সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত মাটি কাটছে। এলজিইডি ও জাইকার অর্থায়নে গোবিন্দগঞ্জের বড়দহ থেকে ত্রিমোহিনী পর্যন্ত 1,32,00,000 টাকায় কাটাখালী নদীর তীরে 5 কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ করে বড়দহ ত্রিমোহিনী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। এলাকার কৃষকদের জমি ও মাটির ক্ষতিপূরণ তো দেয়নি, এই বাঁধ এখন ফসলহানির কারণ বলে অভিযোগ ভুক্তভোগীদের। 50 বিঘা জমি হবে এখানে, এই 50 বিঘা জমিতে কোনো আবাদ হবে না। 35 জায়গা জমি যেটা গেছে সেটার জন্য আমরা সরকারের কাছে দাবি করে যদি কিছু পাই সেটা আমাদের জন্য ভালো হবে আর কি। জমি থেকে মাটি তোলার পর আর তা পূরণ করতে না পারায় গর্ত হয়ে আছে গরিব কৃষকের আবাদি জমি। নকশা অমান্য করে শত শত কৃষকের আবাদি জমি ও ভিটে মাটি নষ্ট করে বাঁধ নির্মাণ করলেও তা মানতে নারাজ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও এলজিইডির কর্তা। তারা যদি বাঁধের সম্মতি দিয়ে পরে যদি আবার স্বার্থের জন্য উল্টে যায় তাহলে আমরা কি করব? তাদের জমি থেকে মাটি নিচ্ছি ভাই, তাদের যদি আমি টাকা দিতে চাই তো আপনার 1,32,00,000 কেন শুধু রাষ্ট্রীয় কোষাগার ওখানে কুলাবে না ভাই? অবশ্যই এখান দিয়ে আগে বাদ ছিল, অতএব এটা অবশ্যই খাস জমি হবে, আর ব্যক্তি মালিকানা তো প্রশ্নই ওঠে না, এখানে ক্ষতিপূরণের তো বিষয় নেই। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পায়নি বলে দাবি ভুক্তভোগীদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খাগড়াছড়িতে ছড়ার ভাঙনে হুমকিতে রয়েছে পানিছড়ির প্রধান সড়ক, কালভার্ট সহ আশপাশের ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। লতিবান ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নালকাটা এলাকায় কয়েক বছরে শুকনা ছড়াটি খালে পরিণত হয়েছে। ছড়াটি দিয়ে প্রবল গতিতে পানি প্রবাহিত হচ্ছে, এতে পানছড়ির প্রধান সড়কে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে বক্স কালভার্টটিও। বর্ষা মৌসুমে পানির স্রোত বেড়ে ভাঙন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সড়ক বিভাগ থেকে সাময়িক পদক্ষেপ নেওয়া হলেও স্থায়ী ব্যবস্থা চান এলাকাবাসী। এভাবে চলতে থাকলে আমাদের জমি জমা সব ভেঙে যাবে, কালভার্ট ভেঙে যাবে। এটা ভেঙে যাচ্ছে, আমি বিভিন্ন প্রশাসনকে জানাচ্ছি, এখন এটা দ্রুতই কাজ করলে আনা রক্ষা পাবে। পানি যাওয়ার জন্য একটা ড্রেন করে দিয়েছি এবং অ্যাপ্রোচটা রক্ষা করার জন্য আমরা সাময়িকভাবে রক্ষাপ্রদ কাজ করেছি। এলজিডি অথবা উন্নয়ন বোর্ডের মাধ্যমে এটা সমাধান বা ভাঙন রোডে আমি চেষ্টা করব। টানা বর্ষণের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আকস্মিক বন্যার আশঙ্কায় আছেন নদী তীরের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। কয়েকদিনের টানা বর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। প্রতি মুহূর্তে বাড়ছে সিলেটের প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার পানি। ইতোমধ্যে তলিয়ে গেছে সিলেট গোয়াইনঘাট উপজেলা সড়ক। রাস্তায় হাঁটু সমান পানি থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগ পোয়াচ্ছেন স্থানীয়রা। নৌকা দিয়ে আসতে হইতেছে, কারণ হাটিয়া কোনো আবার সুযোগ সুবিধা নেই। পরিস্থিতি অনেক ভয়াবহ। বর্তমানে রাস্তাটা তেমন একটা ভালো না, রাস্তা অনেক খারাপ। 2 জায়গায় বাঙ্গা, সামনে দিকে আর পানি বেশি বাড়তে আছে। পানি উন্নয়ন বোর্ড জানায় রোববার দুপুর 12টায় সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার 20 সেন্টিমিটার অতিক্রম করেছে। অন্য নদীর পানিও প্রতি ঘন্টায় বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে ঢুকে পড়ছে। আকস্মিক বন্যা আতঙ্কে আছেন নদী পাড়ের বাসিন্দারা। প্রতি বছরই ভয়াবহ বন্যার কবলে পড়া এসব মানুষ চান স্থায়ী সমাধান। আমরা খুব কষ্টের জন্য আসা যাওয়া করতেছি বাজার হাটে। পানির কারণে আমরা গাড়ি চালাতে পারলাম না, রাস্তাও খারাপ, প্লাস বন্যাও আমরা যে ক্ষতি করছে। সিলেটে শনিবার রাতে সর্বোচ্চ 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভাঙন আর বন্যায় দিশেহারা তিস্তাপাড়ের বৃহত্তর রংপুরে 4 জেলার 10টি উপজেলার শত শত গ্রাম। সমস্যার স্থায়ী সমাধান চান ক্ষতিগ্রস্ত মানুষ। দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের। শঙ্করদহ রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের এই মৌজাটি জুড়ে এখন অবশিষ্ট 4-5টি বাড়ি, বাদ বাকি সবকিছু গিলেছে তিস্তা। এই ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য আব্দুল মুন্নাফ 6 বার বসত ভিটা হারিয়ে মাথা গুজেছেন বাঁধে। 17 সাল থেকে এই পর্যন্ত আমি মনে করেন বাড়ি, আমি নিজে মনে করেন 6 বার বাড়ি ভাঙছি। ভাঙার পর আমার যে মনে করেন ওয়ার্ডের যে আমার যে মনে করেন ভোটার, আমার জনগণ যারা আছে তারাই মনে করেন ভাঙতে ভাঙতে এখন সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে। পানি
পানি, গরু ছাগল হাঁস মুরগি ধরি পানিতেছি, এই অবস্থায় কতদিন থাকা যায়? ভাত নাই, তরকারি নেই, বাড়ি নেই, ঘর নাই। যে পানির জন্য তো রাস্তা এখন ঘর করছি। সর্বহারা মানুষগুলোর ঘুরে দাঁড়াবার লড়াই কখনো শেষ হয় না। শুষ্ক মৌসুমে ফসল ফলে না, তপ্ত চরে, আর বর্ষায় যেটুকু ফলে ডুবে থাকে পুরোটা মৌসুম। নদী বিলীন হয়ে আছে, আমার পানি বাড়ি সংসার, আমরা আবাদ করতে পারছি না। পানিবন্দী হওয়াতে আবার শুরু তো মায়ের, এখন তো মানুষ অসহায়। এই বহুদিন থাকি এই যে ভাঙাভাঙি করিয়ে এখন ধরি বেতন যা অবস্থা হয়েছে, এখন চলবো কোনো উপায় নাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না বলে দাবি নদী আন্দোলনের নেতার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই এই দুর্দশার হাত থেকে, বৈষম্যের হাত থেকে, ভাঙনের হাত থেকে এই অঞ্চলের মানুষের মুক্তি মিলবে। তাই আমরা দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ব্যাপক খননের মাধ্যমে পুরো নদীকে জলাধারে পরিণত করা, নদী তীরে আধুনিক কৃষি, শিল্প, বাণিজ্য সহ স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে সরকারের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সারা দেশে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করলেও চাঁদপুরে এখনও মৃত্যু থেমে নেই। একই সঙ্গে সংক্রমণও ওঠানামা করছে। চাঁদপুরে করোনার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফারুক। জেভলিন, গত কয়েকদিনের মতো চাঁদপুরের করোনার যে সংক্রমণ এবং মৃত্যু দুটি সমানতালে চলছে। তো এর মধ্যে সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু পাল্লা দিয়ে কখনো কমছে, আবার বেড়েও যাচ্ছে। তো আমি যদি গত 24 ঘন্টার আপনাকে একটা পরিসংখ্যান দিই, সেক্ষেত্রে আমি দেখব যে এ পর্যন্ত গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে 11 জন, 2 জন করোনা নিয়ে। এদের মধ্যে একজন কৃতি ফুটবলার ছিলেন, যিনি 80 দশক থেকে 90 দশক পর্যন্ত খুব দাপুটে গোলকিপার ছিলেন, আবুল হোসেন গরিবুল্লাহ। তিনিও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমি যদি আপনার সাথে আরেকটু তথ্য যোগ করতে চাই, এই পর্যন্ত চাঁদপুরে প্রায় 13,500-রও বেশি করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে 220টি, আর উপসর্গ নিয়ে যেটি মৃত্যু হয়েছে আসলে এটি সরকারি হিসাবে তুলে আনা হয়নি। তো আমি এই মুহূর্তে চাঁদপুরের যিনি জেলা সিভিল সার্জন, একই সঙ্গে যিনি করোনা নিয়ন্ত্রণ প্রতিরোধ বিষয়ক যে কমিটিটি আছে, সেই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর শাকতুল্লাহ, তার কাছে জানতে চাইব যে আসলে চাঁদপুরের করোনাটা আসলে এখন কোন পর্যায়ে আছে এবং আক্রান্ত এবং মৃত্যুর বিষয়টি আপনি যদি আমাকে একটু বলেন। ধন্যবাদ। চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা এখন ধীরে ধীরে উন্নতির দিকে আছে। পার্সেন্টেজ এখন কমে আসছে। আমাদের যেখানে 40 থেকে 42% ছিল, সেটা গতকাল আমাদের 33% আসছে। 2 দিন আগে এটা 25% ছিল, এখন একটু আপ অ্যান্ড ডাউন। তবে আমার যেটা ধারণা এখন কমের দিকে আসতেছে। মৃত্যুটাও আগে যেটা বেশি পরিমাণে ছিল, এখন করোনা পজিটিভ নিয়ে গতকাল 2 জন মারা গেছে। পার্সেন্টেজ একটু হাই আছে, 1.79-এর মধ্যে আছে। তো সারা দেশের তুলনায় চাঁদপুরে মৃত্যুর হার একটু বেশি। একটা বিষয় আমাদেরকে একটু ভাবিয়ে তুলে, আমরা প্রায় শুনি যে আপনারা বলেন বা সংশ্লিষ্ট চিকিৎসকরা বলে থাকেন যে চাঁদপুরে যারা হাসপাতালে আসেন তারা শেষ মুহূর্তে আসেন। এখানে শেষ মুহূর্ত বলতে আমরা বিষয়টা শেষ মুহূর্তে বলতে আমরা গ্রাম থেকে আসেন, ওনারা অনেক দেরি করে আসেন। সেক্ষেত্রে শেষ মুহূর্তে বলতে আমরা অক্সিজেন স্যাচুরেশন যেটা কম নিয়ে আসেন, অনেকে 40-এর নিচে নিয়ে আসেন, 50-এর নিচে নিয়ে আসছেন। তো তাদেরকে আমাদের হাই ফ্লো অক্সিজেন দিয়ে আমরা চেষ্টা করি বাঁচানোর জন্য, কিন্তু হাই ফ্লো অক্সিজেনও অনেকে কভার করে না, কারণ অক্সিজেন লেভেল কমে যাওয়াতে মাল্টি অর্গান ফেলিওর, অনেকগুলা জটিলতা শরীরে দেখা দেয়, কিডনি ফেলিওর হয়, হার্ট ফেলিওর হয়, ব্রেন। এসব কারণে আমরা তখন আর যে অক্সিজেন লেভেল উঠলো তাদেরকে আর বাঁচানো যায় না। আচ্ছা, এই বিষয়কে সচেতন করা যায় না যে গ্রাম পর্যায়ে যারা এরকম ঘটনা শিকার হচ্ছে তাদেরকে কি আরেকটু সচেতন করা যায় না? সচেতন করা যায়। এই পর্যায়ে আমরা তো গ্রাম পর্যায়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। সেখানে 11 সদস্যের জনবল আছেন, যারা জেলা আওয়ামী লীগের ওখানকার যে সভাপতি সেক্রেটারি আছেন, আমাদের সিএসসিপি আছেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট আছেন, তারপরে মসজিদের ইমাম আছেন, রেড কিচেনের সদস্যরা আছেন। তাদেরকে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যাতে অতি দ্রুত যাদের একটু সমস্যা দেখা দেয় অতি দ্রুত যাতে হাসপাতালে আসে সেই রকম কমিটি করে দেওয়া হয়েছে। তারপরেও মানুষ ঠিকমতো আসেন না হাসপাতালে। ডক্টর শাকাতুল্লাহ, একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে চাঁদপুরে এই পর্যন্ত প্রায় 3 লাখ মানুষকে ভ্যাকসিনেশন করা হয়েছে। আমরা যতটুকু জানি যে চাঁদপুরে ভোটার আছেন 20 লাখের উপরে এবং সব মিলে জনসংখ্যা 30 লাখের বেশি। তো সেক্ষেত্রে আপনাদের শেষ পর্যন্ত এই যে মানুষকে করোনার টিকা অর্থাৎ সংক্রমণ রোধে তাদেরকে সুরক্ষা দেওয়ার
করার যে এই প্রয়াসটি সেটি কোন পর্যায়ে নিয়ে যেতে চান আপনারা? জানেন আমাদের চাঁদপুরে যেটা 2011 আদমশুমারি অনুযায়ী 25 লক্ষ লোক ছিল, কিন্তু আমাদের যে এর পরে তো আর আদমশুমারি হয় নাই, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী চাঁদপুরে প্রায় 20 লাখের উপরে ভোটার আছে। 20 লাখের উপরে 18 বছরের উপরে প্রায় 20 লাখের উপরে জনসংখ্যা আছে। আমরা পর্যায়ক্রমে সবাইকে মানে টিকার আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর শাকতুল্লাহ, যিনি জেলা সিভিল সার্জন, একই সঙ্গে করোনা প্রতিরোধ বিষয়ক যে টেকনিক্যাল কমিটি আছে তার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমি তার কাছ থেকে যে তথ্যগুলো পেলাম সেটি হলো যে আসলে মূলত যারা এখন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন করোনা বা করোনার উপসর্গ নিয়ে, তাদের মূলত যে একটু পিছিয়ে পড়া, অর্থাৎ তারা অনেকটা অসচেতন, এটি আসলে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে। আর যারা ঘটনার শিকার হচ্ছেন আসলে তাদের যেই বক্তব্য সেটি আমি বেশ কয়েকজনের সঙ্গে তার আগে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে তাদের অনেক রোগী তারা জানেন না যে আসলে কোন রোগটি তাদের মধ্যে ভর করেছে। তো সেই সব বিষয়ে যদি আমরা রোগীদের স্বজনদের সাথে কথা বলি, তারা তাদের কথাই বলেন যে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, নানা রকম সংকটের কথা বলে। আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই, জ্যাভলিন চাঁদপুরের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ার পর থেকে আপাতত এখানে কোনো অক্সিজেন সংকট নেই। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। জ্যাভলিন। চাঁদপুরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন করোনা পরিস্থিতি নিয়ে সহকর্মী ফারুক আহমদ। শতভাগ কাজ শেষ না হলেও 19 বছর পর চামড়া শিল্প নগরী প্রকল্পের সমাপ্তি টানল সরকার। সিইটিপি সহ টেকনিক্যাল গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে কোম্পানিকে। টার্নার্স অ্যাসোসিয়েশন বলছে সংস্কার ও বাকি কাজগুলোর জন্য লাগবে অর্থ বরাদ্দ। তবে অর্থনীতিবিদদের পরামর্শ, রফতানি খাত হওয়ায় সমস্যার স্থায়ী সমাধানে এই খাতকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আনতে হবে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তুলতে সাভারের হেমায়েতপুরে ধলেশ্বরীর পারে 2003 সালে একটি প্রকল্প নেয় সরকার। সম্পূর্ণ কাজ 3 বছরে শেষ হওয়ার কথা থাকলেও সংশোধনী আনা হয় 4 বার। অবশেষে প্রায় 19 বছর পর প্রকল্পের সমাপ্তি টানা হয় চলতি বছরের জুনে। যদিও এখনো শতভাগ কাজ শেষ করতে পারেনি বিসিক, তবে এরই মধ্যে জুলাই থেকে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানির কাছে। ট্যানারি মালিকদের অর্থায়নে কোম্পানিটি পরিচালনায় গঠন করা হয়েছে 13 সদস্য বিশিষ্ট একটি বোর্ড। সিইটিপি পরিচালনা এবং পানির যে একটা পানি সাপ্লাই আছে এবং বর্জ্য ব্যবস্থাপনা সলিড, এই ব্যবস্থাপনা সম্পূর্ণ কোম্পানির কাছে। শিল্পনগরীর দায়িত্বভার কোম্পানির হাতে ন্যস্ত হলেও সিইটিপি সহ অনেক স্থাপনায় বিএমএর মাধ্যমে শতভাগ কার্যকর করতে হবে বলে মনে করে টার্নার্স অ্যাসোসিয়েশন। সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে সেটা কোম্পানির জন্য, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা রাখা হয় না, যার কারণে কোম্পানি এটা নিয়ে খুব হতাশ। এখানে কিছু টাকাও বরাদ্দ ছিল একসময়, এই কাজটা না করে বিসিকে এই টাকাটা ফেরত দিয়ে দেয়। অবস্থার উত্তরণে অস্থায়ী কোনো কোম্পানি নয়, স্থায়ী সমাধানে একটি রোড ম্যাপ করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করেছি। ঠিক আমি মনে করি লেদার সেক্টরের গুরুত্ব বিবেচনা করে একটা স্থায়ী সমাধান দরকার, অ্যাডহক ভিত্তিতে না, যেহেতু এটি আমাদের একটা নেক্সট টু আরএনজি। চামড়া শিল্পের লক্ষ্য বাস্তবায়নে বেজা ও বেবজার মতো চামড়া খাতকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে সরকার। দেশটিতে যেতে এখন থেকে আর লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র। এছাড়া করোনা টিকার 2 ডোজ গ্রহীতাদের ভারত থেকে ফেরার পর আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। এমন সিদ্ধান্তে দারুণ খুশি যাত্রীরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 26 এপ্রিল থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবে এই সময়ে সীমিত পরিসরে চালু ছিল মেডিকেল ও স্টুডেন্ট ভিসা। তবে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফিরলেই 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিজ খরচে থাকতে হতো যাত্রীদের। এক্ষেত্রে ছাড়পত্র নেয়া ও টিকা নেয়া করোনা নেগেটিভ যাত্রীদের দাবি ছিল হোম কোয়ারেন্টাইন সুবিধা পাবার। রোববার থেকে কার্যকর হয় এই সিদ্ধান্ত। যারা করোনার দ্বিতীয় ডোজ কমপ্লিট করা ছিল তারা নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য সুযোগ পাবে। পাসপোর্ট যাত্রীদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন, ইমিগ্রেশন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। তবে টিকা নেওয়া না থাকলে যাত্রীদের আগের মতোই থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। যাদের ডবল ডোজ টিকা দেওয়া আছে তাদের জন্য কোয়ারেন্টাইনটাকে পৃথক শিথিল করা হয়েছে, আর যাদের টিকা দেওয়া নেই তাদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখা হয়েছে। ভারতে ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের পাসপোর্টের প্রয়োজন নেই, তবে ভারত থেকে বাংলাদেশে আসার
ক্ষেত্রে 26 তারিখ পর্যন্ত আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে ছাড়পত্র দূতাবাস, ভারতীয় বাংলাদেশের যে দূতাবাস আছে সেখান থেকে চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারতে যায় প্রায় 7 থেকে 8 হাজার যাত্রী। দেশটি থেকেও বাংলাদেশে আসেন অনেক ভারতীয় নাগরিক। সময় সংবাদ, বেনাপোল। মাদারীপুরের কালকিনিতে প্রতিদিন ভোর থেকে শুরু হয় মাছের পাইকারি কেনাবেচা। আড়তদার ও পাইকারদের হাঁক ডাকে জমজমাট হয়ে ওঠে মাছের আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার। অভিজিৎ, চলে যাচ্ছি তার কাছে। সঞ্জয়। জেবলিন, আপনাকে সর্বপ্রথমে একটা বিষয় বলে রাখি, সেটি হলো যে মাদারীপুরের কালকিনিতে যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু বর্তমানে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। ইলিশের সরবরাহ না থাকার কারণে অন্যান্য মাছের দাম 1.5 থেকে 2 গুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। এখানকার যে আড়তদাররা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আজকে হঠাৎ করে ইলিশের কোনো চালান বা যে দূর দূরান্ত নদী থেকে যে ইলিশগুলো আসতো সেই ইলিশ কিন্তু আড়তে কোনো ইলিশই আসেনি, যার ফলে অন্যান্য যে মাছের দাম 1.5 থেকে 2 গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে আপনাকে বলে রাখি যে এই আড়তগুলোতে বিশেষ করে বিল এবং ঝিলের মাছ কিন্তু এখানে আসে। সেই মাছের ব্যাপক চাহিদা থাকার কারণে ক্রেতাদের কিন্তু বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে এবং এর অন্যতম কারণ হচ্ছে যে ইলিশের সরবরাহ নেই। এখানকার যে আড়তদার রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এখানকার যে আড়তদার রয়েছে তাদের একজনের সাথে। আসলে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মাছের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ কি? বর্তমানে নদীতে ইলিশ মাছ, আমাদের এদিকে ইলিশ মাছের দাম একটু বর্তমানে বেশি। এর কারণ হলো নদীতে তেমন কোনো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, এই কারণে। আর সাদা মাছ, রুই কাতল মাছের একটু দাম বেশি। করোনাকালীন সময়ে মানুষ ওইভাবে আসতে পারতেছে না, বিভিন্ন জায়গায় অনেকে সমস্যা আছে, এই কারণে পাইকারও তেমন নাই আর মাছের সরবরাহ কম। আর ইলিশ মাছটা নদীতে মাছ খুবই কম, নদীতে মাছ কম থাকার কারণে আমাদের জায়গায় ইলিশ মাছের দামটা একটু বৃদ্ধি। এছাড়া অন্যান্য মাছ যেমন পাঙ্গাস, তেলাপিয়া, কই মাছ এর তুলনামূলকভাবে একটু দাম বেশি, কারণ যাতায়াত ব্যবস্থা আমাদের এই জায়গা থেকে তো দূর দূরান্ত থেকে মাছ আসে, তো পরিবহনের খরচটা একটু বেশি হয়ে যায়। তো ব্যয় যদি একটু বেশি হয়, ক্যারিং খরচ বেশি হলে তো আমাদের এই জায়গায় মাছের দাম একটু বেশি হয়। আর বর্তমানে করোনার কারণে পাইকারের সরবরাহ কম, পাইকারের সরবরাহ কম থাকার কারণে আমরা একটু সমস্যায় আছি। তো যেমনটি শুনছিলেন যে এখানকার যে আড়তদার রয়েছে তারা দাবি করেছেন যে একদিকে পরিবহন ব্যবস্থার পরিবহনের যে বাড়তি খরচ এবং করোনার কারণে মাছের দাম বৃদ্ধি পেয়েছে, এবং পাশাপাশি যেমনটা আড়তদাররা দাবি করেছেন যে নদীতে ইলিশ পর্যাপ্ত ইলিশ ধরতে পারছে না, যার ফলে কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এবং এখানে আমরা দেখেছি ভোর 4টার পর থেকে কিন্তু এখানে কেনাবেচা চলে এবং এখানে যে দূর দূরান্তর পাইকাররা এখানে আসেন, মাছ পাইকারি কিনে নিয়ে যান এবং খুচরা বাজারে বিক্রি করেন। তারা বলেছেন যদি ইলিশ না পাওয়া যায় এবং ঝিল এবং বিলের থেকে যদি দেশের যে মাছগুলো রয়েছে দেশীয় মাছ, সেই মাছগুলো যদি না আসে তাহলে কিন্তু ব্যাপক দাম কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং তাহলে কিন্তু এই খুচরা বাজারে কিন্তু ব্যাপক সমস্যার সৃষ্টি হবে এবং ক্রেতারা কিন্তু তাদের যে নাগালের বাইরে চলে যাবে এই মাছ কেনা নিয়ে। আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে ভুরঘাটা আড়তটি রয়েছে সেটি একটি পুরানো আড়ত। এই আড়তে দীর্ঘদিন যাবৎ ঝুঁকি নিয়ে কিন্তু তারা এখানে মৎস্য কেনাবেচা করে থাকেন, কারণ এখানে যে ট্রল ঘরটি রয়েছে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন এখানকার মৎস্য আড়তদাররা। এবং তারা জোর দাবি জানিয়েছেন যে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে যেন এটি পুনঃসংস্কার করা হয় এবং তাদের যে কেনাবেচা অনেকটা লাভবান হবেন এবং তারা স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারবেন বলে তারা দাবি করেছেন। আরেকটি বিষয়, এটি মহাসড়ক থেকে একটু ভিতরে হওয়ায় এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থার কিন্তু একটু বেশ সমস্যার সৃষ্টি হয়। ছোট একটি সড়ক রয়েছে, সেই সড়কটি যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু মৎস্য চাষি রয়েছেন, যারা আড়তদার রয়েছেন, পাইকার রয়েছেন, তারা কিন্তু কেনাবেচা করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে। আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে আজকের বাজারে যে বর্তমান পরিস্থিতি, পাঙ্গাস প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা, রুই মাছ বড়
220 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া 120 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে। এদিকে যদি আরেকটু বিষয় বলে, কাতল, বড় কাতল প্রতি কেজি 250 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি শিং রয়েছে, সেই শিং 200 থেকে 300 টাকা ছোট, এবং বড়গুলো 350 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে মাছের বাজার যে বর্তমান অবস্থা, তাতে যদি ইলিশ এবং দেশীয় যে মাছগুলো সেটা যদি সরবরাহ বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু দাম কোনো অংশই কমবে না। তো জেবলিন, এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি ভুরঘাটা মৎস্য আড়ত থেকে সর্বশেষ। মাদারীপুরের পাইকারি মাছের আড়তের খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। অনুমোদন পাওয়ায় 8 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি। এ খবরে বন্দর এলাকায় আসতে শুরু করেছেন পাইকাররা। দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হবে বলেও আশা তাদের। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রতি বছর বিভিন্ন সময়ে দেশের বাজারে বেড়ে যায় কাঁচামরিচের দাম। এবছর কয়েক দফায় বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। এ অবস্থায় সরকার আইপি অনুমোদন দেওয়ার 8 মাস পর শনিবার থেকে শুরু হলো আমদানি। মাস পর কাঁচামরিচ বাংলাদেশে মাত্র প্রবেশ করলো। 2200 কিলোমিটার দূর থেকে এসেছে কাঁচামরিচ। কানপুর থেকে আসতেছে, প্রতি কেজি 25 টাকা 50 পয়সা আমাদেরকে সরকারকে শুল্ক দিতে হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে, মরিচটা আমরা কিনে ঢাকাতে পাঠাবো। সকলের কামাই হবে, আমরাও 10 টাকা কামাই করতে পারবো। আজকে কাঁচামরিচ ঢুকেছে, আমি খুবই আনন্দিত। দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতেই ভারত থেকে আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারকরা। যারা ভোক্তা আছেন তাদের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আমরা এই দৃষ্টিকোণ থেকেই আমদানি করার চেষ্টা করতেছি। পণ্যটি পচনশীল হওয়ায় দ্রুত ছাড়করণে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কর্তৃপক্ষের। যাতে এটি দ্রুততার সাথে খালাস করতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পারে, এই জন্য হিলি স্থলবন্দর সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। এবারও প্রতি কেজি মরিচের জন্য সরকারকে শুল্ক দিতে হচ্ছে প্রায় 26 টাকা। সময় সংবাদ, হিলি। চিংড়ি চাষের অন্যতম জেলা বাগেরহাট। জেলায় চিংড়ি ও মৎস্য চাষের পাশাপাশি ঘেরের পাশেই সবজি চাষ করেন কৃষকরা। করোনাকালে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। তবে কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানান সাপ্তাহিক হাটের ইজারাদার। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বাগেরহাটে চিংড়ি ও মৎস্য ঘেরের পাশেই কৃষকেরা সবজি চাষ করেন। এবার উৎপাদনও হয়েছে ভালো। প্রতিদিন ভোরে কৃষকরা তাদের উৎপাদিত সবজি জমি থেকে তুলে ঝুড়ি ও বস্তায় করে স্থানীয় সাপ্তাহিক হাটে পাইকারদের কাছে বিক্রি করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি যায় ঢাকা সহ বিভিন্ন স্থানে। তবে করোনাকালীন সময়ে সবজির দাম কমে যায়। কৃষকদের দাবি, গত বছরের তুলনায় এই মৌসুমে প্রতি কেজি সবজি 10 থেকে 15 টাকা কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। মাল কেটে নিয়ে বাজারে যায় আসলে সমাজের মন মতো দাম পাচ্ছে না। 25 টাকা কেজি বেশি, এই বছর 8 টাকা 10 টাকা 7 টাকা করে কেজি ফসল পাচ্ছি আমরা। সবজির যে দাম হয়েছে তাতে চাষি বাঁচার কোনো পথ নাই। তবে অনেক সময় ফেরি পারাপারে দেরি হওয়ায় পরিবহনেই সবজি নষ্ট হয়ে যায় বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। ফেরিতে চলাচলের জন্য খুব সমস্যা দেয়া দেয়, মাল অনেক সময় আমাকে থাকে না, নষ্ট হয়ে যায়। গাড়ি পৌঁছতে পারে না, বিদায় সবজির দাম আজকে খুব কম হয়েছে। 7 টাকা 6 টাকা মাল বেচি, আর বর্তমানে আজকে বেচতেছি 12 টাকা 13 টাকা। তবে লকডাউন শিথিল হওয়ায় দাম বাড়ছে বলে জানান সাপ্তাহিক হাটের ইজারাদার। মালের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে, আশা করি শিথিল থাকলে আরো দাম বাড়বে। সবজির দাম বাড়বে বলে আশা জেলা কৃষি বিভাগের কর্মকর্তার। উৎপাদনের পরিমাণ প্রায় 50,000 মেট্রিক টন। করোনাকালীন কৃষকরা মূল্য একটু কম পেলেও আগামীতে তারা আরো মূল্য বেশি পাবে বলে আশা করছি। জেলায় 6,225 হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। সরকারের চাল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণায় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চালের দাম কমতে শুরু করেছে। মাত্র একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট। হঠাৎ করেই চিকন জাতের সব চালের দাম বস্তা প্রতি কমেছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হাসকিন ও পাইকারি চাল ব্যবসায়ী। চাল আমদানির শুল্ক হ্রাসের ঘোষণায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলো থেকে চালের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছেন। ফলে চালের দাম কমে গেছে বলে জানান মিল মালিকরা।
মিনিকেট চাল 58 টাকা থেকে কমে 54 টাকা, বাসমতি 65 থেকে কমে 56 টাকা, স্বর্ণা 46 টাকা থেকে কমে 43 টাকা হয়েছে। ধানের দামটা আবার হলো কম হতো, তাহলে হয়তো আমাদের চাউলের ব্যবসায়িকরা মানে কোনো রকম করে জায়গাদের হলো চালান ক্যাশটা হলো বাঁচত। যদি এই মুহূর্তে দেশে সরকার চাউল আমদানি করে তাহলে আমাদের মিলারদের 3 থেকে 400 টাকা বস্তায় কমে যাবে। চালের দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। চাউলের দাম কমায় আমাদের খরচের পরিমাণটা একটু কমায় আসছে, এতে আরটু যদি চাউলের দামটা একটু কমতো তাহলে আমাদের জন্য সংসারটা চালানো আরো পারফেক্ট হতো। বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বাজার কর্মকর্তা। চালের বাজারে আমাদের মনিটরিং আছে, দেখা যাচ্ছে যে চালের বাজার নিম্নমুখী এবং কিছুটা কমছে। তারপরেও যদি বাজার আবার ঊর্ধ্বগতি হয় বা কেউ সংকট সৃষ্টি করে বাজার বাড়ানোর চেষ্টা করে, জেলা প্রশাসন সহ যারা আমরা এই বাজার নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট আছি তারা সমন্বিতভাবে আমরা অভিযান করব, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। অটো মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে জেলায় 34টি অটো রাইস মিলে 24 ঘন্টায় 17 মেট্রিক টন চাল উৎপাদন হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। পর্যটন কেন্দ্র খুলে দেয়ার ঘোষণায় ক্ষতি কাটিয়ে ওঠার আশায় বুক বাঁধছেন রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্টরা। করোনার কারণে প্রায় 5 মাস ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে খোলা হবে বিনোদন কেন্দ্র। আর সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশনা পালনে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবিতে রিপোর্ট। হ্রদ পাহাড়ে ঘেরা রাঙামাটি প্রতি বর্ষায় প্রকৃতি সাজে আপন রূপে, আর ঝর্ণাগুলো চিরচেনা রূপ ফিরে পায়। এইসব সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক আসেন। তবে নিষেধাজ্ঞার কারণে পাহাড়ের সেই চিরচেনা রূপ দেখতে এবছরও আসতে পারেননি কোনো পর্যটক। সম্প্রতি সীমিত পরিসরে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণায় যেন প্রাণ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কর্মহীন দিনগুলোতে মানবেতর জীবনযাপন করা নৌযান শ্রমিক কর্মচারীরা নতুন উদ্যমের প্রস্তুতি নিচ্ছেন। 4 মাস 20 দিন মতো লকডাউনের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। আমাদের বোটগুলো দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, আমরা এগুলো সংস্কার করতেছি। বোটের উপরে পুরো ফ্যামিলি আমাদের হয়, কাজ ছিল না, কিছু ছিল না, খুবই মানবতার জীবনযাপন চলছিল। আমরা অনেক কষ্ট দিন যাপন করছিলাম, এখন যখন খুলে দেবে বলছে আমাদের থেকে ঈদের মতো লাগতেছে। দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার আশা স্থানীয় তাঁত ব্যবসায়ীদের। আর পর্যটকদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন হোটেল মালিকরাও। যারা এতদিন ঘরে বসেছিল ওরা অবশ্যই আসবে। আমাদের প্রত্যাশা থাকবে যদি সেরকম ভাবে আমরা টুরিস্ট পাই তাহলে অবশ্যই আমরা আগায় যাব। দর্শনার্থী আগমন হলে আমরা সেই ক্ষতি পোষা আনতে পারব। পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলো প্রকৃতিভাবে সুন্দর হয়েছে, খুব দেখা যাচ্ছে ভালো, পর্যটকদের আকর্ষণ করবে। আমরাও বসে আছি পর্যটকদের বরণ করে নেওয়ার জন্য। করোনাকালে স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকার কথা জানায় টুরিস্ট পুলিশ। পর্যটকদের ক্ষেত্রে আমরা নিরাপত্তার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা সর্বপ্রথমে প্রায়োরিটি দেব। স্বাভাবিক সময়ে প্রকৃতির পাশাপাশি জেলার সবচেয়ে আকর্ষণীয় ঝুলন্ত সেতু ও সুবলং ঝর্ণা দেখতে আসেন বছরে প্রায় 5 লাখ ভ্রমণ পিপাসু। সময় সংবাদ, রাঙ্গামাটি। মুন্সিগঞ্জের মোঘল স্থাপত্য ইদ্রাকপুর কেল্লা। এই কেল্লাকে ঘিরেই মুন্সিগঞ্জ শহর গড়ে ওঠে। কেল্লার নান্দনিক স্থাপত্য শৈলী আকৃষ্ট করে পর্যটকদের। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাসির। জ্যাভলিন, এই যে কেল্লার কথা আপনি বলছিলেন সেটি কিন্তু মানে নির্মাণ শৈলীর যে নান্দনিকতা সেটি যে কাউকে আকৃষ্ট করবে এবং এখানে মগ জলদস্যুদের হাত থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করবার জন্য কিন্তু 1660 সালের দিকে এই কেল্লাটি স্থাপন করা হয়। তখন কিন্তু এই মুন্সিগঞ্জ শহরে কোনো বসতি ছিল না, কিন্তু এই কেল্লাকে ঘিরে কিন্তু বসতি হয় এবং কিন্তু জেলা শহর মুন্সিগঞ্জ যেটি প্রাচীন সভ্যতার জনপদ হিসাবে পরিচিত। তো এই যে ইদ্রাকপুর কেল্লা এইটার সঙ্গে কিন্তু জনশ্রুতি রয়েছে যে লালবাগের কেল্লার সঙ্গে কিন্তু এই একটি এই সুড়ঙ্গ পথের যোগাযোগ ছিল। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে কেল্লার নিচে অস্ত্রাগার সহ নানা রকম কিন্তু প্রাচীন যেই কর্মযজ্ঞ সেগুলো ছিল এবং এখান থেকে কিন্তু পাশে ইছাপতি নদী ছিল। এই জলদস্যুরা যাতে রাজধানী ঢাকায় যেতে না পারে সেই ব্যাপারে কিন্তু সবসময় নজরদারি করা হতো এবং আপনার নির্মাণশৈলী দেখছেন যে চারিদিকে যে বেষ্টনী তার ভেতর দিয়ে কিন্তু বড় বড় অস্ত্র চালাবার জন্য নানা রকম ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রের ভিতরে কিন্তু আরো 4টি করে ছিদ্র রয়েছে। তো এই কেল্লাটি কিন্তু অনেকটা আড়ালে ছিল এবং এই যে সামনের দিকে কিন্তু কিছু স্থাপনা ছিল
যে স্থাপনাগুলো আবর্জনা হিসাবে পরিচিত ছিল এবং যার কারণে এই পর্যটকরা বা এই জেলাবাসী বা দেশ বিদেশ থেকে যারা আসতেন তারা কিন্তু সুন্দরভাবে এটা দেখতে পারতেন না। এবং এই যে উপরটি দেখছেন এখানে কিন্তু মহকুমা প্রশাসক এবং পরবর্তীতে জেলা প্রশাসকদের বাসভবনও ছিল, কিন্তু এগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। এবং এই 1909 সালে কিন্তু এই স্থাপনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে অধিগ্রহণ করে এবং তাদের আওতায় নিয়ে এটিকে পর্যটকদের আকৃষ্ট করবার চেষ্টা করছেন, কিন্তু এটির যথাযথ পরিচর্যার অভাব রয়েছে। কিন্তু তো তারপরেও কিন্তু এই পর্যটকরা আসছেন। তো এখানে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল রয়েছেন আমাদের সঙ্গে। তো এই কেল্লাকে ঘিরে যে এখানে পর্যটকদের একটা বড় সম্ভাবনা রয়েছে, তো এই বিষয়ে আমরা কথা বলবো, কারণ এই কেল্লার পাশে কিন্তু একটা সাব জেল ছিল যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এখানে বিপ্লবীদেরকে নানা রকম নির্যাতন করা হতো। সেখানে কিন্তু একটি জাদুঘর প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো সময় এটা উদ্বোধন করা হবে। তো আমরা এখানে জেলা প্রশাসককে কাছে জানতে চাইবো যে এই কেল্লা ঘিরে আপনার কি পরিকল্পনা রয়েছে এবং আপনি এই কেল্লার সামনের অংশ যে আবর্জনা অপসারণ করে সেখানে একটি বঙ্গবন্ধুর মুরাল স্থাপন করেছেন, নান্দনিকতা বাড়িয়েছেন, সৌন্দর্য বর্ধন হয়েছে, এই সার্বিক পরিকল্পনাটা যদি আমাদেরকে বলতেন। আসলে আপনি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে এটা আসলে মোগল আমলে একটি স্থাপত্য এবং একটিকে ঘিরে আসলে মুন্সিগঞ্জ জেলা শহরটা গড়ে উঠেছে। তো আমাদের আপনি আরো বলেছেন যে এটার সামনে একটা অপ্রয়োজনীয় স্থাপনাগুলো ছিল, ওগুলো আমরা ইতিমধ্যে অপসারণ করে দিয়েছি। তো এর পাশে আমাদের আপনি দেখবেন যে বহিরাংশে আমাদের জাতির পিতা একটা মুরাল স্থাপন করা হয়েছে, ফলে এই অঞ্চলটার গুরুত্ব আসলে অনেকখানি বেড়ে গিয়েছে এখন পর্যটকদের কাছে। আর ইতিহাস আমাদের সবসময় আকৃষ্ট করে, আপনার এই জন্য আমাদের আসলে এই বিধিনিষেধের শিথিলতার সুযোগে অনেকেই আসছে, এই পর্যটকরা এখানে আসছেন। তো আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে আমরা একটি সমন্বিত পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো। আমি যেটা মনে করি যে এই বিষয়ে আমাদের ঐতিহ্য আর উন্নয়নের মডেলে যদি আমরা একটা জাদুঘরের আঙ্গিকে পর্যটকদের কাছে এটা উপস্থাপন করতে পারি বা দর্শকদের কাছে উপস্থাপন করতে পারি, সেক্ষেত্রে আসলে আমাদের নতুন প্রজন্ম যেমন আমাদের মৌলিক ইতিহাস, সভ্যতা আর তাদের জীবনযাত্রা সম্বন্ধে জানতে পারবে একদিকে, অন্যদিকে এখানে আসলে কর্মসংস্থানেরও নতুনভাবে সৃষ্টি হবে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। এবং আমি মনে করি যে এটাকে যদি আমরা আমাদের যে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সমন্বিত পরিকল্পনাটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আসলে প্রত্নতান্ত্রিক মুন্সিগঞ্জকে আসলে নতুনভাবে সারা বিশ্বের কাছে আবার আমরা তুলে ধরতে পারবো। ধন্যবাদ আপনাকে। তো জেলা প্রশাসক বলছিলেন তার পরিকল্পনার কথা, এবং এই যে কেল্লাটি দেখছেন আপনারা, এই কেল্লার যে নির্মাণ শৈলী আপনারা দেখছেন যে ইট সুরকি দিয়ে কিন্তু এটি তৈরি করা হয়েছে। এবং এই যে নির্মাণ এর পরে দীর্ঘ বছর চলে গেছে, যে মোগল স্থাপত্যর পরে যে এখন নানান সময় এই সময়তে কিন্তু এই কেল্লাটি অনেকাংশে একটু মাটিতে দেবে গেছে, এবং যেই সুড়ঙ্গ পথ হিসাবে যেটি জনশ্রুতি রয়েছে সেই সুড়ঙ্গ পথটি কিন্তু নানা কারণে ঢেকে দেওয়া হয়েছে। এবং যেই পরিবেশটিকে পরিবর্তন করবার চেষ্টা করা হচ্ছে, যে এই কেল্লার আশেপাশে যেই প্রাচীন স্থাপত্য রয়েছে সেই স্থাপত্যগুলো যে ঘিরে এবং সেই স্থাপত্যগুলো সৌন্দর্য বৃদ্ধি করা। এবং এর পাশে কিন্তু একটা চমৎকার পুকুর আছে, আপনাদের যদি আমরা দেখাতে পারতাম, সেই পুকুরটা কিন্তু খুবই নান্দনিক, এবং এর ভিতরে কিন্তু আরেকটি পুকুর আছে। সবকিছু মিলে যে পর্যটকদের আকৃষ্ট করবার জন্য একটি নান্দনিক স্থাপত্য হচ্ছে এই মোগল স্থাপত্য ইদ্রাকপুর কেল্লা। কিন্তু আজকে যে ভাদ্রের প্রথম দিন এই আকাশ ভেঙে যে বৃষ্টি ঝরছে, তারপরেও কিন্তু আমরা দেখছি কিছু কিছু লোক এখানে আসছেন, নতুবা কিন্তু এই যে করোনার বিধিনিষেধ যখন শিথিল করা হয়েছে এরপর থেকে কিন্তু পর্যটকদের আনাগোনা এখানে বেড়ে গেছে। তো এই ছিল মুন্সিগঞ্জে ইদ্রাকপুর কেল্লার সবশেষ। জেবলিন, মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ কমে এলেও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে যেতে পারছেন না প্রবাসী বাংলাদেশিরা। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিয়ে দ্রুত ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার তৃতীয় ধাপের সংক্রমণ হার কমে এলেও এখনও প্রত্যাহার হয়নি বাংলাদেশ সিভিল এভিয়েশনের লাল তালিকায় থাকা দক্ষিণ আফ্রিকার নাম। এতে দীর্ঘদিন দেশে যেতে পারছেন না দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমরা সাউথ আফ্রিকা প্রবাসী যারা আছি, আমরা দীর্ঘদিন বাড়িতে যাইতে পারতেছি না, কারণ বাংলাদেশ সরকার আমাদের সাউথ আফ্রিকার সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাই তো আমাদের একটাই দাবি সরকারের কাছে
যে সরকার আমাদেরকে তাড়াতাড়ি ফ্লাইটটা চালু করে দেশে যাওয়ার সুযোগ করে দেয়। করোনার বিস্তার রোধে কয়েক দফা লকডাউন আর সরকারি নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে এবং পরিবারের জন্য বারবার টিকিট কেটেও দেশে যেতে না পেরে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। করোনা তৃতীয় ঢেউ দীর্ঘদিন থাকার পরও এটা এখন বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আসছে, কিন্তু আমরা বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার কারণে আমরা যেতে পারছি না। বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হোক। করোনার প্রকোপ কমে যাওয়ায় সরকারি ভবন নিষেধাজ্ঞা প্রত্যাহারে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনার 3 দফা সংক্রমণের বিস্তার রোধে কয়েক দফা নিষেধাজ্ঞা এসেছে আন্তর্জাতিক ফ্লাইটে। সম্প্রতি করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ কমে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলেও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশগামী ফ্লাইটের নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এমত অবস্থায় দ্রুততম সময়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার জোর দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীরা, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনা করার নানা সুযোগ সুবিধা সম্পর্কে জানাতে আগামী 27 ও 28 আগস্ট ঢাকায় দুদিনব্যাপী শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়ার সেরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদিরের রিপোর্টে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সহ সব ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ায় ব্যাপক উন্নতি হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য উৎসাহিত করে যাচ্ছে। উচ্চশিক্ষা নিতে 11টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহীদের তথ্যপ্রাপ্তি ও সহযোগিতায় তৃতীয়বারের মতো শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে এনএসএস সলিউশন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই মেলাতে যারা অনুষ্ঠিত জয়েন করবে তারা সরাসরি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারবে। থাকতেছে আকর্ষণীয় অফার। এখানে যারা স্টুডেন্ট সরাসরি ফাইল ওপেনিং করবে, স্টুডেন্ট সরাসরি 1000 রিঙ্গিত অথবা 20,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে। সো এটা আকর্ষণীয় অফার ফর স্টুডেন্টস যারা এখানে জয়েন করবে আমাদের এই মেলাতে। এটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকাতে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রি থেকে যে কোনো জায়গা থেকে স্টুডেন্ট জয়েন করতে পারবে। আগামী 27 ও 28 আগস্ট ঢাকার ধানমন্ডির মমতাজ প্লাজায় দুদিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষামেলায় অনলাইনে আলাদাভাবে কথা বলার সুযোগ সহ ফ্রি স্পট এডমিশন, 20,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ বিভিন্ন সেবার উপর থাকবে বিশেষ ছাড়। সংশ্লিষ্ট জানান, মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার 1 বা 2 বছরের টিউশন ফি দিয়ে মালয়েশিয়ায় পুরো কোর্স শেষ করা যায় বলেও জানান তারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অসহনীয় তাপমাত্রায় 18টি জেলার মধ্যে 14টিতে বিশেষ সতর্কতা জারি করেছে পর্তুগাল। দাবানলের মতো ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। এছাড়া হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে তীব্র রোদে নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। আইবেরিয়ান উপদ্বীপ হিসেবে গ্রীষ্মে ইউরোপের অন্যান্য যে কোনো দেশের থেকে বেশি গরম অনুভূত হয় পর্তুগালে। সাধারণত আগস্টের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলেও এবছর একটু আগেই গ্রীষ্মের দাবদাহ লক্ষ্য করছে পর্তুগাল। বিভিন্ন অঞ্চলে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। 2017 সালের দাবানলের দুঃসহ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে তাপ বাড়লেই নানা ব্যবস্থা নিয়ে আসছে পর্তুগিজ প্রশাসন। তারই অংশ হিসেবে বনাঞ্চলে দাবানলের ঝুঁকি এড়াতে শুক্রবার মধ্যরাত থেকে সোমবার রাত পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে গ্রীষ্মের ছুটি কাটাতে বিভিন্ন দেশের লক্ষাধিক পর্যটক অবস্থান করছে পর্তুগালের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে দুপুরে বেশি তাপমাত্রা থাকায় ওই সময়টা আমরা ছায়ায় অবস্থান করার চেষ্টা করছি। প্রথমবার পর্তুগাল এসেছি, যতটা সম্ভব সতর্ক থেকে উপভোগ করতে চাই। আমার মনে হয় জলবায়ু পরিবর্তনের কারণে এই অসহনীয় গরম, পরিবেশ দূষণ আমাদের সবকিছু কঠিন করে তুলছে।
দাবানল এড়াতে সতর্ক করছেন আবহাওয়াবিদরাও। দাবানল বা অগ্নিকাণ্ডের জন্য এমন আবহাওয়া সত্যি উদ্বেগের। সতর্কতার কোনো বিকল্প নেই। দাবানলের ঘটনা ঘটলে বিশেষ করে রাতে তাপমাত্রা কিছুটা নেমে গেলে বাতাসের প্রভাবে তা দ্রুত ছড়াতে পারে। এই সময়ের মধ্যে রাজধানী লিসবনের তাপমাত্রা 35 থেকে 44 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর বনাঞ্চলগুলোতে পর্যটকদের প্রবেশ, ফায়ারওয়ার্ক বা আগুন লাগতে পারে এমন যে কোনো ঘটনা রুখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর সার্বিক কার্যক্রমে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তো এই প্রোটিয়া কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর ইঙ্গিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। তবে 2023 বিশ্বকাপ পর্যন্ত নয়, ডমিঙ্গোর সঙ্গে 1 বছরের চুক্তি বাড়ানোর আভাস বোর্ডের। এদিকে কোভিডকালে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য আইসিসির বেঁধে দেয়া মাত্র 15 সদস্যের দলকে অস্বস্তিকর বলছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। এইচপির কোচ হতে এসে পেলেন জাতীয় দলের দায়িত্ব। প্রোটিয়া রাসেল ডমিঙ্গোকে সৌভাগ্যবান বলতেই পারেন যে কেউই। তবে তার কোচিং দর্শন নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে বিস্তর। টানা ব্যর্থতায় কেউ কেউ দাড়ি টেনে ফেলেছিল টাইগার অধ্যায়ের। তবে সবশেষ 3 সিরিজে বাংলার ক্রিকেটারদের নজর কাড়া পারফরমেন্স এ যাত্রায় টিকিয়ে দিয়েছে ডমিঙ্গোকে। শ্রীলঙ্কা থেকে জিম্বাবুয়ে কিংবা ঘরের মাঠে অস্ট্রেলিয়া মহাকাব্য, এই সবই এই প্রোটিয়ার সঙ্গে চুক্তি বাড়াতে ইতিবাচক করছে বিসিবিকে। তবে এবার আর দীর্ঘমেয়াদে নয়, ডমিঙ্গোর সঙ্গে আপাতত আগামী বছরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত নতুন করে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। ফাইনাল কোনো এখনো সিদ্ধান্ত হয়নি। ওর টেনিউর তো অলরেডি এই ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত আমাদের এখানে আছে, কাজে এটা তো আছেই। এখন এটা এক্সটেন্ড করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, বাট এখন পর্যন্ত আমরা ওই সিদ্ধান্ত ওকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যে আলোচনা করিনি। কথা বলেছি কয়েকজনের সাথে, আরও অনেকের সাথে বলতে হবে, কথা বলে তারপর সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্তটা আমরা নিব। খুব সময় এখন 1 বছরের জন্যই চিন্তা ভাবনা করছি। সো 2টো টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এই 2টো টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপাতত এখন পর্যন্ত আমাদের মাথায় আছে, তারপরে সবার সাথে কথা বললে আরও বুঝতে পারবো। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 10 সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে বোর্ডগুলোকে সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তবে সেখানেও আছে বিপত্তি। কোভিডকালে দলের আকার যে হবে মোটে 15 জনের। এ নিয়ে অস্বস্তি শোনা গেল বিসিবি পরিচালক জালাল ইউনুসের কণ্ঠে। অবশ্যই কম, কারণ এইখানে তাদের একটা অন্য নিয়ম থাকা উচিত ছিল, কিছু অ্যাডিশনাল প্লেয়ারের কিন্তু অ্যালাউ করা উচিত ছিল। আর অ্যাডিশনাল প্লেয়ার নিলে আমাদের যার যার নিজের খরচে যেতে হবে, তো সেটা করতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় প্যান্ডেমিকের জন্য আরও 1-2 বছর দেখা উচিত, এবং আমার মনে হয় যে স্কোয়াডটাও বাড়ালে ভালো হতো। আর দ্বিতীয় সারির দল পাঠালেও নিউজিল্যান্ডকে হালকাভাবে নেয়ার কিছুই নেই বলে মনে করেন জালাল ইউনুস। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শোক আর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারকে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দোয়া মাহফিলের পাশাপাশি দুস্থদের বিতরণ করা হয় খাবার। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 15 আগস্টের ঘাতক এবং তাদের উত্তরসূরিরাই পরবর্তীতে 21 আগস্টের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং তারা এখনও সক্রিয়। শোকাবহ 15ই আগস্ট। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আর তার গোটা পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় যেদিন। সময়ের হিসেবে পার হয়েছে 46 বছর, তবুও এই ক্ষত এখনো তাজা। প্রতি বছরের মতো শোক আর শ্রদ্ধায় দিনটি পালন করেছে বিসিবি। নানা আয়োজনে ক্রিকেট বোর্ড স্মরণ করে জাতির জনক আর তার পুরো পরিবারকে। যারা এই দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে বিশ্বাস করে, মানে, তাদের কারো পক্ষে এটাকে ভুলে যাওয়া সম্ভব না। ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর পরিবারে মহিলা এবং বাচ্চাদেরকেও তারা ছাড়েনি। এটা তো অকল্পনীয়। প্রতি বছরই আমরা এই অগাস্ট মাসে, বিসিবি বলছি না, সকলেই সারা দেশ জুড়েই এটা পালন করা হচ্ছে এবং আমরাও, বিসিবিও এটার সাথে জড়িত, সবসময় পার্টিসিপেট করে আসছে। বোর্ড সভাপতি আরও বলেন, 15ই আগস্টের কুশীলবরাই পরবর্তীতে 21শে আগস্টের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। 21শে আগস্টে কি করলো? সেই আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্যই পুরো আওয়ামী লীগের নেতৃত্বকে টার্গেট করে তো এই আক্রমণটা করা হয়েছিল। আমার আম্মা মারা গিয়েছে, কিন্তু আমার টার্গেট তো ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই ট্রাক, এবং ওই ট্রাকে তো আমার আব্বা সহ সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এইগুলার মিলটা তো ওখানেই পাওয়া যায় যে তারা নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে যে এই দলটা
এই বঙ্গবন্ধুর দল, যে দলটা স্বাধীনতার সপক্ষের শক্তি যারা, তাদের দল, তাদেরকে ধ্বংস করে দেওয়া। বঙ্গবন্ধু আর তার পরিবারের আত্মার শান্তি কামনায় দোয়া শেষে এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় খাবার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ ক্রীড়া ফেডারেশন ও ক্লাবগুলো। বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক অর্পণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বাফুফে। এছাড়া আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করে। এ সময় ক্রীড়া সংগঠকরা বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা আজও পূরণ করা সম্ভব হয়নি। দেশের ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য, বিশেষ করে ফুটবলে। দিনটিকে স্মরণ করে নিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও বাফুফে কর্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই জাতীয় নারী ফুটবল দল লাল ও সবুজ দুই দলে বিভক্ত হয়ে ফুল দেন জাতির পিতার প্রতিকৃতিতে। তারপর গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় বাফুফের পক্ষ থেকে। এদিকে বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীতে তার ছেলে শেখ কামালের হাতে গড়া আবাহনী ক্লাবও এদিন তাকে স্মরণ করে। শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আবাহনী সমর্থক গোষ্ঠী ও ক্লাব কর্তারা। পরে মিলাদ মাহফিলে বঙ্গবন্ধুর পরিবারের রুহের মাগফিরাত কামনা করা হয়। বঙ্গবন্ধু থাকলে হয়তো দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যেত অনেক দূর, সেই আফসোস এখনও রয়েছে ক্রীড়া সংগঠকদের মনে। আধুনিক ফুটবলের যে অবস্থা দেখেন, আবাহনী করে সে ফুটবলের জগতে একটা নতুন যুগের সূচনা করেছিল। আর বঙ্গবন্ধু নিজেও অত্যন্ত ক্রীড়ার প্রতি আগ্রহী ছিল। আপনাদের চিন্তা করতে হবে, 1973 সালে যখন যুদ্ধবিধ্বস্ত দেশ, তখনও উনি আমাদেরকে ডেকে বলেছে ফেডারেশনগুলি করেছে। 73 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন করেছে। বঙ্গবন্ধু নিজেও একজন খেলোয়াড় ছিলেন এবং তিনি খেলাধুলাকে খুব পছন্দ করতেন এবং খেলাধুলার মধ্যে তার পৃষ্ঠপোষকতা ব্যাপকভাবে সেই সময় আমরা দেখেছি। কাজে আমরা বিশ্বাস করি যে বঙ্গবন্ধু এবং তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল যদি বেঁচে থাকতো, তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজকে আন্তর্জাতিকভাবে আমরা অন্তত দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি ভালো অবস্থানে অবস্থান করতে পারতাম। আবাহনীর মতো দিনটিকে স্মরণ করেছে বঙ্গবন্ধুর আরেক পুত্রের নামে ক্লাব শেখ জামাল ধানমন্ডি। ক্লাব প্রাঙ্গণে খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা আলোচনা করেন বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও খেলাধুলায় বঙ্গবন্ধুর অবদান নিয়ে। তবে আলাদাভাবে নজর কেড়েছে শোক দিবসে রাজধানীর কল্যাণপুরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে ব্যানার হাতে খেলার জন্য একটি মাঠের আকুতি সবার দৃষ্টি কেড়েছে। খেলার মাঠ না থাকায় রুমবন্দি শৈশব কাটছে তাদের। জাতীয় শোক দিবসে রোলার স্কেটিং ক্লাবে জড়ো হয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক সংগঠক। দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে দিনটিকে স্মরণ করেন তারা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আপাতত আর হচ্ছে না গণটিকাদান ক্যাম্পেইন। সিনোফার্মের যৌথ উৎপাদনে বিকেলে চীনের সঙ্গে চুক্তি। রাজধানীর হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি কমেছে আরও 187 মৃত্যু। নামে জেনারেল হাসপাতাল হলেও প্রাথমিক চিকিৎসা ছাড়া কোনো ব্যবস্থা নেই। প্রয়োজনীয় লোকবলের অভাবে কমলাপুর রেলওয়ে হাসপাতালের বেহাল দশা। পদ্মা সেতুতে রেল নেটওয়ার্কে আসছে যুগান্তকারী পরিবর্তন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কেন্দ্রবিন্দুতে ফরিদপুরের ভাঙা জংশন, দুই প্রান্তে রেলের অগ্রগতি 81%। এবং ফসল রক্ষার নামে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোটি টাকা খরচের বাঁধ এখন গলার কাঁটা। অপরিকল্পিতভাবে নির্মাণের অভিযোগ, ফসল হানির শঙ্কায় কৃষক। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।